সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি আছেন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল যে ইফেক্ট থাকে আমাদের শরীরের বা স্বাস্থ্য চর্চার উপরে, সেটার বিষয়ে। আজকে আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের পরিচয় জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, যিনি বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মানিফা আফরিন, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শিশুরোগ বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হসপিটালে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞ আছেন, যেটা বলছিলাম এনভায়রনমেন্টাল যে ইফেক্ট আমাদের স্বাস্থ্যের উপর পড়ে সেটার বিষয়ে কথা বলার জন্যই আজকে বিশেষজ্ঞ অতিথিরা আছেন। সো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে জানাতে পারবেন এবং যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছ থেকে প্রথমে আলোচনাটা একটু শুরু করতে চাই যে পরিবেশগত পরিবর্তনে আমাদের সবসময় স্বাস্থ্যের উপর একটা ইফেক্ট পড়ে থাকে। আমরা একটু আগে সেই বিষয়টা নিয়ে কথাও বলছিলাম, স্পেশালি এক্সট্রিমস অফ এইজে, বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে। সো এই যে প্রত্যেকটা সিজন আমাদের একটা চেঞ্জ আসে, স্পেশালি এখন তো সামার শুরু হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। এই প্রভাবগত পরিবর্তন আসলে স্বাস্থ্যের উপর কি রোগগুলো তৈরি করতে পারে বা কি কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেই বিষয়টা আগে জানতে। ধন্যবাদ ডক্টর আফরিন, আপনাকে সুপ্রভাত জানাচ্ছি এবং দর্শক আপনাদের শুভ সকাল জানাচ্ছি। আসলে এখন যে ঋতু পরিবর্তন একটা সময়, শীত চলে গেছে, বসন্ত চলে গেছে, গ্রীষ্ম এসছে, কদিন আগে বৃষ্টিও হলো, 2 দিন আগে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এই যে একটা ঋতুচক্রের এখন আবর্তের মধ্যে আমরা এখন আছি, এই সময়টাতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয় সব সময়, প্রতি বছরই। আমার কাছে একজন বক্ষব্যাধির চিকিৎসক হিসেবে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে ঢাকা শহর বা বাংলাদেশের বড় বড় শহরগুলো কিন্তু একেবারে গ্যাস চেম্বারের সঙ্গে আমরা তুলনা করতে পারি। মানে একেবারে যে স্বাস্থ্যের প্রতিকূলে যা যা যাওয়া সম্ভব বাতাসের মধ্যে, সে বলুন সালফার ডাইঅক্সাইড বলুন, কার্বন মনোক্সাইড বলুন, তারপর সাসপেন্ডেড এয়ার পার্টিকেল বলুন, লিড বলুন, সবগুলো কিন্তু ঠাসা একেবারে হেভি মেটাল যেগুলো আছে আমরা প্রতিনিয়ত শ্বাসের সঙ্গে সেগুলো নিচ্ছি এবং নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্ষব্যাধি বলুন, চর্মরোগ বলুন, চোখের রোগ বলুন, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি। বক্ষব্যাধির কথা যদি আমরা বলি তাহলে এই যে এখন যে বাতাসে অনেক পোলেন ঘুরে বেড়াচ্ছে, সেই পোলেন গিয়ে শ্বাস নালীতে গিয়ে অতি সংবেদনশীলতা সৃষ্টি করে হাঁপানি রোগী যারা আছে, যারা এক্সিস্টিং হাঁপানি আছে, তাদের হাঁপানির আক্রমণ বাড়িয়ে দিচ্ছে। আমার চেম্বারে দেখা যায় প্রচুর হাঁপানি রোগীতে ভরা। আর শ্বাসকষ্টের কথা বললে তো শ্বাসকষ্ট একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ে, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা হোক, সেটা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হোক, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হোক, আর অ্যালার্জিক অ্যালভিওলাইটিস হোক, অনেক ধরনের বক্ষব্যাধি রয়েছে। তবে এগুলোর মূল মানে উপসর্গই হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসছে। এছাড়া বাতাসের যে কথা বললাম, যে বাতাসের মানে এত খারাপ ঢাকার বাতাস বা বড় বড় শহরগুলোর বাতাস, এই বাতাস নিয়ে কিন্তু আমাদের অনেক দিন, মনে করেন আপনি রিক্সায় বসে আছেন, একটা গাড়ির কালো ধোঁয়া, একটা আমরা সেটা তো অধম পাই, কিন্তু সে এই যে কালো ধোঁয়াটা সে নাক দিয়ে শ্বাসনালীতে নিয়ে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের প্রদাহ দেখা দিচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। আপনি যে এক্সট্রিমস অফ এইজের কথা বললেন, এই একদম শিশু এবং অতি বৃদ্ধদের কিন্তু দেখা যায় যে এরা খুবই ভালনারেবল, এরা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের শিকার হচ্ছে, নিউমোনিয়ার শিকার হচ্ছে। আমাদের ঢাকার বাতাস বা বড় বড় শহরের বাতাসগুলোকে যদি আমরা নিরাপদ করতে না পারি, আমরা যদি একেবারে খুব সুন্দরভাবে সৃষ্টি করতে না পারি, দূষিত আবহাওয়াটাকে দূর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বক্ষব্যাধির আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বাড়বে। এবং এই বাড়ার ফলে একটু যে বিষয়টা জানতে চাচ্ছি, যেহেতু শ্বাসতন্ত্রের রোগের মধ্যে খুব কমন যে উপসর্গ আমরা যদি বলি সর্দি, কাশি, জ্বর, এগুলোকে যদি আমরা রোগগুলোকে গুছিয়ে বলতে চাই, বয়স অনুযায়ী এটার কোনো পার্থক্য আছে? হ্যাঁ, বয়স অনুযায়ী যদি পার্থক্যের কথা বলি, আমাদের সামনে একজন শিশু বিশেষজ্ঞ বসা আছেন, তিনি তো শিশুদের নিয়ে কথা বলবেন। তারপরে শিশুদের আমি দেখছি যে আমার চেম্বারে প্রচুর শিশু রোগী আসে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার প্রকোপ যেমন বেশি, সর্দি কাশির কথা যেগুলো বললেন, সর্দি থাকতে থাকতে দেখা যাচ্ছে তারা আলটিমেটলি ব্রঙ্কিওলাইটিস হচ্ছে, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। এবং প্রচুর শ্বাসকষ্টের রোগী কিন্তু শিশু আমার কাছে, যেটা চাইল্ডহুড অ্যাজমা এটা বলি, বা একদম অতি বৃদ্ধ আসছে, যে এত বেশি শ্বাসকষ্ট যে শ্বাসকষ্টের জন্য সে একেবারে টয়লেটে পর্যন্ত যেতে পারে না, রেসপিরেটরি ক্রিপল হয়ে যাচ্ছে। আর এই যে ধূলিকণা, এর সঙ্গে তো শুধু ধূলিকণা না, এর সাথে
ভেসে বেড়ায় বিভিন্ন ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, জীবাণুগুলো ফাঙ্গাস আছে। বলুন, জি। বিভিন্ন ধরনের রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে। সেজন্য এই 18 কোটি লোকের এই ছোট্ট দেশে আমি বলি যে ঠাই নাই ছোট সেতুরির মতো রবীন্দ্রনাথের সেই এটা। তো মানে এত ছোট দেশ এতগুলো মানুষকে ধারণ করা কিন্তু অসম্ভব হয়ে পড়েছে এই প্রকৃতির জন্য, দেশের জন্য। সেজন্য আমাদেরকে এখন প্রচুর সবুজায়ন করতে হবে। সবুজায়ন না করলে আমাদের কিন্তু পরিবেশ এই দূষণকে আমরা রোধ করতে পারবো না। এবং রেসপিরেটরি মেডিসিন বা শ্বাসরোগগুলো যদি আমরা বলি এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ছোঁয়াচে হয়ে থাকে। সো হ্যাঁ, যেগুলো নিউমোনিয়া বা জীবাণুবাহিত সেগুলো ছোঁয়াচে, কিন্তু আপনি সিওপিডি বলুন বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলুন, এগুলো কিন্তু ছোঁয়াচে নয়। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলুন, এগুলো ছোঁয়াচে নয়, কিন্তু ছোঁয়াচে হচ্ছে নিউমোনিয়া বা এখন তো কমিউনিকেবল ডিজিজের ছড়াছড়ি। এখন বিভিন্ন ধরনের আপনার নিউমোনিয়া বলুন, বা অনেক ধরনের ভাইরাল ইনফেকশন আমরা এর মধ্যে ব্রঙ্কোনিউমোনিয়া দেখেছি। বলুন, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের জন্য বিভিন্ন ধরনের শিশু বলুন, এক্সট্রিমস অফ এজ বলুন, মিডল এজ বলুন, সবাই মোটামুটি ভালনারেবল, সবাই আক্রান্ত হচ্ছে। জি, অবশ্যই। ডক্টর মানিফ আফরিন, আপনার কাছে আসলে সেম প্রশ্নটাই করতে চাই। আমাদের আলোচনায় বারবার বাচ্চাদের কথাটা আসছে, যেহেতু ভালনারেবল একটা গ্রুপ। এই ছোট বাচ্চাদের রোগগুলোকে যদি আমরা একটু সহজ করে দর্শকদের বোঝার মতন করে বলি, অনেক কিছুই টপিক এসছে, যেমন কমিউনিকেবল ডিজিজ বা ছোঁয়াচে রোগ যেগুলো আছে, বা নন কমিউনিকেবল ডিজিজ বলি, জন্মগত কিছু রোগ তো নিশ্চয়ই থাকে, বা আরেকটা হতে পারে ডেভেলপমেন্টাল এজে। সো এই বিষয়গুলো একটু আমাদের দর্শকদের উপযোগী করে যদি একটু বলতেন, কি কি রোগগুলোতে সাফার করছে বাচ্চারা। ধন্যবাদ ডক্টর আফরিন। সুপ্রভাত সকল দর্শককে এবং সেটে যারা আছেন সবাইকে। আপনি খুব একটা মানে সময়ে সুযোগ মতো সুন্দর একটা প্রস্তাব উপস্থাপনা করেছেন। তো আমাদের দেশে স্যার যেরকম বলছিলেন যে দুটো এজ গ্রুপ, যেমন একদম বৃদ্ধ বয়স এবং শিশু বয়স, সবাই এই বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে। তো বায়ু দূষণটা স্যার তো খুব সুন্দর করে বলেছেন যে কিভাবে বায়ু দূষণটা ছড়াচ্ছে। তো আমরা প্রচুর বাচ্চা পাচ্ছি, এমনকি দেখা যায় যে আমরা যেগুলোকে বলি যে নবজাতক কিংবা নবজাতকের পরে 1 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত বাচ্চা, এরা বেশ শ্বাসকষ্টে ভোগে। ইদানিং দেখা যায় যে তাদের সর্দি কাশি এগুলো ভালোই হচ্ছে না। তো আগে যেরকম আমরা কোনো মেডিসিন দিয়ে তাদেরকে ভালো করে দিতে পারতাম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যতদিনই তারা মেডিসিনটা নিচ্ছে একটু ভালো থাকছে, তারপরে আবার সে একই রকম ঠান্ডা কাশি সর্দি এগুলোতে ভুগছে। এটার মেইন কারণই হচ্ছে বায়ু দূষণ। তো বায়ু দূষণ থেকে যদি আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে চাই, তাহলে আমরা আসলে মেইনলি এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো আছে সেগুলোতে সলিউশন করতে হবে। যেমন স্যার বলেছেন সবুজায়ন করতে হবে। তাছাড়াও আমাদের এখন চারিপাশের কনস্ট্রাকশনের কাজ অনেক বেড়ে গেছে, এবং কনস্ট্রাকশনের যে ধুলো বালি ম্যাটেরিয়ালস এগুলো বাচ্চাদের শ্বাসতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর। এবং দেখা যায় যে বাচ্চাদের এই বারবার ঠান্ডা কাশি থেকে কখনো নিউমোনিয়া হয়ে যাচ্ছে, কখনো ব্রঙ্কিওলাইটিস, এবং একটু বড় হলে দেখা যায় যে কন্টিনিউয়াস তাদের যে ঠান্ডা কাশি আছে সেটার জন্য অ্যাজমা নিয়েও তারা প্রেজেন্ট করছে। এবং অনেকের ক্ষেত্রে শুধু অ্যাজমা না, স্যার যেমন বলছিলেন বয়স্কদের যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, আমরা কিন্তু ইদানিং বাচ্চাদের মধ্যেও এটার প্রাদুর্ভাব পাচ্ছি এই সমস্যাগুলোর কারণে। তো আমরা বাচ্চাদেরকে এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে তারা মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যকর কিছু খাবার দাবার যেগুলো আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেগুলো তারা নেবে, আর প্রচুর পরিমাণে পানি খাবে, প্রতিদিন শাওয়ার নেবে। এবং বাবা মাকে আমরা উৎসাহিত করব যে তারা যেন তাদের বাচ্চাদেরকে এই ধুলোবালি থেকে যতটুকু পারেন তারা দূরে রাখবেন। দরকার হলে নেট ব্যবহার করবেন, ঘরের বাইরে যখন যাবে তখন তারা অবশ্যই মাস্ক পরবে, এবং কাপড় চোপড় যেগুলো পরবে সেগুলো প্রতিদিন আসার পরে সেগুলো ধুয়ে ফেলবে। আর এছাড়াও এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে এবং বসন্তকালের পরে আমাদের কয়েকদিন আগে আবার বৃষ্টিও ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য পানির একটা রোগের কথাও চলে আসছে। আমরা ইদানিং কিন্তু পানিবাহিত কিছু রোগ পাচ্ছি, যেমন ধরেন আপনার টাইফয়েড জ্বর পাওয়া যাচ্ছে, তারপরে হেপাটাইটিস বি, তো এই সময় এগুলোর প্রাদুর্ভাবও অনেক বেশি থাকে। আর একটা সমস্যা হয় যে পানিজনিত কারণে ডায়রিয়ার সমস্যা হচ্ছে। আমরা প্রচুর বাচ্চাকে দেখা যাচ্ছে যে তারা বাইরের ফুচকা চটপটি কিংবা গরম লাগছে অতিরিক্ত পানি খেয়ে ফেলছে, যার জন্য দেখা যায় যে অস্বাস্থ্যকর খাবার পানি এগুলো থেকে তাদের ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে এবং সহজে সেগুলো ভালো হচ্ছে না। আপাতত এগুলোই আমরা বেশি দেখছি। তাছাড়া আছে চিকেন পক্স যেটা তৈরি হচ্ছে এখন, হ্যাঁ, এই কিছু গরমের ভাইরাল জন্য আসলে ডিজিজ, কিছু রোগ তো মানে বাচ্চাদের তো ডেফিনেটলি এক্সট্রিমস অফ টেম্পারেচারে কিছু কিছু রোগের প্রকোপ তো থাকে, স্পেশালি যেহেতু ঘামছে এই সময়টাতে ইলেকট্রোলাইট লস থাকে, হিটের এক্সপোজার হচ্ছে। বাচ্চাদের এই সময়টাতে আসলে গরমের জন্য কি কি রোগগুলো দেখা যায়? গরমে বাচ্চাদের পানি শূন্যতাটা বেশি হয়, কারণ বাচ্চারা পানি খেতে খুব একটা পছন্দ করে না, আর তাদের দৌড়াদৌড়ি করার জন্য প্রচুর ঘাম হয়।
তো আমি বাচ্চাদেরকে সবসময় বলি যে তারা পানি না খেলেও পানি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বারবার করে নেবে। স্কুলে যাওয়ার সময় পানির পট নিয়ে যাবে এবং স্কুল থেকে আসার সময় তারা পানি খেতে খেতে আসবে। এবং রোদে দৌড়াদৌড়ি করার থেকে খুব সকালে অথবা সন্ধ্যাবেলায় আগ দিয়ে যদি বিকালের দিকে তারা একটু খেলাধুলা করে তাহলে এই ঘামের পরিমাণটা কিছুটা কম হয়। দুপুরবেলায় তারা সাধারণত মাঠ কিংবা রোদ এগুলো অ্যাভয়েড করে চলবে। স্যার আপনার কাছে একটু এই যে টেম্পারেচারের এক্সট্রিমসে যারা রেসপিরেটরি রোগীগুলো আছেন বা শ্বাসতন্ত্রের রোগীরা আছেন তাদের ক্ষেত্রে আসলে কোনো রোগের প্রভাব বাড়ে কিনা এই সময়টাতে বা কোনো প্রভাব আছে কিনা এটা? যেটা আমাদের শিশু বিশেষজ্ঞরা বললেন যে এখন এই যে আমরা এখন সিজন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে যেমন বৃষ্টি হবে, পানিবাহিত রোগ অনেক বাড়বে, ডেঙ্গু বাড়বে, তারপরে আপনার প্রচণ্ড গরম পড়বে কিছুদিনের মধ্যে। গরম মধ্যেখানে বৃষ্টি হওয়াতে একটু সহনশীল সহনীয় পর্যায়ে এসেছে তাপমাত্রাটা, মধ্যেখানে বেশ গরম ছিল, সামনে আরও গরম আসছে। এই গরমজনিত কারণে কিন্তু অনেক সময় সমস্যা হয়, যেমন হিট স্ট্রোক একটা হতে পারে। মানে আমরা বলি যে যখন খুব বেশি গরম হবে তখন খুব বয়স্ক লোকদের সতর্কভাবে থাকতে হবে, তাদেরকে এই গরমের মধ্যে ঘর থেকে বের হতে না দেওয়াই ভালো। আর যারা খেতে খামারে কাজ করে বয়স্ক লোক, তারা আগেকার দিনে আপনার মনে আছে কিনা মাথাল ব্যবহার করতেন, এখন সেই মাথাল রাজশাহী অঞ্চলে আছে কিন্তু আমাদের দেশে নেই। অন্তত ছাতি ব্যবহার করুক, সঙ্গে যখন খেতে যাবে বা কাজে যাবে তখন এক বোতল মানে বাসার থেকে টিউবওয়েলের পানি হোক বা ফিল্টার পানি হোক, বিশুদ্ধ পানি নিয়ে যাবে। আর বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। এমনি যে কোনো একটা পানি খেয়ে কলের ট্যাপ ওয়াটার খেয়ে নিল, এর মধ্যে ট্যাপ ওয়াটার আমি পরীক্ষা করে দেখেছি যে মানে অজস্র জীবাণুতে ভরা। তো এখন এর চেয়ে টিউবওয়েলের পানি ভালো। গ্রামে তো এখনও টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়, ডিপ টিউবওয়েলের পানি, সেগুলো কিন্তু স্বাস্থ্যকর। এগুলো যদি পানি সে নিয়ে যায় যখন কাজে যাবে, খেতে যাবে কৃষকরা, এবং একটা মানে মাথার উপর একটা প্রোটেকশন থাকতে হবে, ছাতা থাকুক বা মাথাল থাকুক সেগুলো রাখতে হবে। দেখা যায় যে এসে কাজ করে এসে একেবারে আবার সঙ্গে সঙ্গে গোসল করে ফেললো। এই যে একটা ভেরিয়েশন অফ টেম্পারেচার, দেখা যায় যদি শ্বাসকষ্টের রোগী থাকে বা সিওপিডি রোগী থাকে বা এই সময় অ্যালার্জিক অ্যালভিওলাইটিসও দেখা দেয়, তার শ্বাসকষ্ট প্রচণ্ড আকার ধারণ করলো। এই শ্বাসকষ্টটা আসলে সব ধরনের বক্ষব্যাধি এবং কিছু কিছু হৃদরোগও আছে, তার বহিঃপ্রকাশটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট তো ইটসেলফ কোনো রোগ নয়, একটি রোগের লক্ষণ মাত্র। যেমন জ্বর কোনো রোগ নয়, বিভিন্ন রোগের লক্ষণ, এরকম শ্বাসকষ্টটাও কিন্তু একটা লক্ষণ। বিভিন্ন, সেটা হাঁপানি হোক, সেটা সিওপিডি হোক, সেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হোক, অ্যালভিওলার, ইভেন একটা ফুসফুসের বড় অংশ নষ্ট হয়ে গেছে, রোগী এসে বলছে স্যার আমি তো হাঁপানিতে ভুগছি। মানে সবগুলোকেই শ্বাসকষ্টকে রোগী মানে গুলিয়ে ফেলে হাঁপানি বলে। আপনি এক্সরে করে দেখবেন ফুসফুসের একটা বড় অংশ বা একটা ফুসফুসই নষ্ট হয়ে গেছে, যেটাকে আমরা বলি ডেস্ট্রয়েড লাং। ডেস্ট্রয়েড লাং হয়ে সেখানেও তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু রোগীকে বোঝানো যাচ্ছে না যে আপনার হাঁপানি নেই, আপনার ফুসফুসের বড় অংশটা নষ্ট হয়ে গেছে, এই ফুসফুস দিয়ে তো আপনি শ্বাস নেবেন। একটা রোগের চিন্তা করে যাতে প্রিঅকুপাইড হয়ে না থাকেন, হ্যাঁ, ওটার মধ্যে ফিক্স থাকে যে আমার হাঁপানি হয়েছে, এবং ডাক্তাররা হয়তো দেখা যাচ্ছে তাকে হাঁপানির ওষুধই দিচ্ছে, তার মাথার মধ্যে ওটাই ঢুকে আছে, বা বলেছে যে আমি এরকম রোগী প্রায় পাই যে পরীক্ষা টরীক্ষা হয়তো টিউবারকুলিন টেস্ট করেছে, বড়দের টিউবারকুলিন টেস্টের তো খুব একটা সিগনিফিকেন্স নেই, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যক্ষা রোগের জন্য এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আপনার টিবি হয়েছে, টিবির ওষুধ দিয়েছে। এখন এই টিবির ভূত দূর করা অনেক সময় দূর হয়ে পড়ে। আমার বারবার ওই এক কথাই বলতে থাকে, স্যার আমার যক্ষা হয়েছে কিনা, ওই ডাক্তার আমাকে টিবির ওষুধ দিয়েছে। আমি বললাম কি কারণে দিল? বলে আমার এই টেস্টটা টিউবারকুলিন টেস্ট, যেটাকে বান্টো টেস্ট বলি, এটা পজিটিভ। তখন আমি তাকে অনেক বোঝাই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলিতে 58% অফ দ্য টোটাল পপুলেশন আমরা টিউবারকুলাস মানে ইনফেকশন আমরা প্রাপ্ত, কারণ এটা একটা পাবলিক হেলথ প্রবলেম টিবিটা। এখন টিউবারকুলিন টেস্ট যদি আন্ডার 5 ইয়ার্স হয় বা ওয়েস্টার্ন কান্ট্রিজে হয়, সেখানে টিউবারকুলিন টেস্টের সিগনিফিকেন্স আছে। আমাদের দেশে একজন বয়স্ক লোকের, আমি এত টিবি রোগী নিয়ে সারা জীবন কাজ করেছি, এখন আমার যদি টিউবারকুলিন টেস্ট করা হয় দেখা যাবে 20-25 হয়েছে, তাহলে কি আমার যদি পজিটিভই হয়েছে, পজিটিভ মানে তো ডিজিজ নয়, পজিটিভ মানে ইনফেকশন। আর টিবির সঙ্গে অন্যান্য রোগের ডিফারেন্স হচ্ছে যে ইনফেকশন হওয়ার পর এটা ডিজিজ আকারে নাও হতে পারে। ডিজিজ হলে আমি তাকে চিকিৎসা দিব। শুধু ইনফেকশন, টিউবারকুলিন পজিটিভ, কোনো লক্ষণ নেই, এক্সরে নর্মাল, তার কফ পরীক্ষা করেছে নর্মাল, সেখানে তাকে
শুধু টিউবারকুলিন টেস্ট করে তো টিবির ওষুধ দেওয়ার কোনো মানেই হয় না। ব্রঙ্কিকটিসিস হয়েছে, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে টিবির ওষুধ দিয়ে ফেলা হচ্ছে। কিন্তু ব্রঙ্কিকটিসিস তো একটা আলাদা রোগ। ব্রঙ্কিকটিসিস ফুসফুসের শ্বাসনালী অকার্যকর হয়ে ফুলে গেছে। সেটা ছোটবেলায় হয়তো তার চিকেন পক্স হয়েছিল কিংবা মামস হয়েছিল কিংবা মিজলস হয়েছিল, তাকে ওই অ্যালোপ্যাথি ওষুধ না দিয়ে তাকে হোমিওপ্যাথি বা অন্যান্য শাস্ত্রীয় চিকিৎসা দেওয়া হয়েছে, তাকে ঠান্ডার মধ্যে রাখা হয়েছে। বড় হলে এটার বহিঃপ্রকাশ হলো ব্রঙ্কিকটিসিস। তো যদি ছোটবেলায় তাকে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হতো, তার চিকেন পক্স হোক, যদিও এটা ভাইরাল ডিজিজ, চিকেন পক্স, মামস, মিজলস, তারপরে এক কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়াটা মনে করি ভালো। কারণ বড় হলে এই যে একটা সমস্যা তাকে ফেস করতে হবে, ব্রঙ্কিকটিসিস হয়ে যাবে, ব্রঙ্কাসগুলো অকার্যকর হয়ে ফুলে যাবে, এগুলো পাকা পাকা হলুদ রঙের দুর্গন্ধযুক্ত কফ বেরোবে, তখন তো সেই মানে অ্যান্টিবায়োটিক কত দিবেন আপনি? এটাকে ফুসফুসের সেই আক্রান্ত অংশটাকে কেটে ফেলে দিতে হবে। এটা তো একটা ছোটোখাটো কথা নয়। তবে এখানে শিশুদের চিকিৎসার ব্যাপারে যখন এই ডিজিজগুলি কমিউনিকেবল ডিজিজ হয়, তখন খুব গুরুত্বের সঙ্গে চিকিৎসা করতে হবে। আমাদের মা বাবারা করে, আগেকার দিনে মা বাবারা মিজলস হয়েছে, তারপর কমিউনিকেবল ডিজিজ যেগুলো হয়, শিশুকে ঠান্ডা খাওয়াচ্ছে, ঠান্ডার পরিবেশে রাখছে, প্রোটিন দিচ্ছে না। যেখানে ভাইরাল ডিজিজে প্রোটিনের ঘাটতি হয়, ইমিউনো সাপ্রেশন হয়, সেখানে দেখা যাচ্ছে তাকে প্রোটিন না দিয়ে তাকে বার্লি খাওয়াচ্ছে, তাকে অন্যান্য প্রোটিন একেবারে প্রোটিন মুক্ত খাবার দিচ্ছে। কিন্তু যে তখন কিন্তু প্রোটিন দরকার বেশি। এই মানে অভিভাবকের গাফিলতির জন্য কিন্তু বড় হলে সেই শিশুটি এই ব্রঙ্কিকটিসিস নামক রোগে আক্রান্ত হচ্ছে এবং তাকে দেখা যাচ্ছে যে অনাহুত টিবি রোগের ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। আর অ্যান্টিবায়োটিক কতবার দিবেন আপনি? যখনই কফ হলুদ হবে কালচার করে দেখবেন অ্যান্টিবায়োটিক, বারবার কি অ্যান্টিবায়োটিক দিতে থাকবেন? তার মানে এই সিচুয়েশনগুলো প্রিভেন্ট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি কারো দীর্ঘমেয়াদী কাশি থাকে, স্পেশালি 2 উইকসের বেশি যদি কাশি থাকে, আমরা বলি সবসময় একটা ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসাটা শুরু করা। মানে টিবি হলে তার টিবির ওষুধ দিবেন, কারণ টিবির ওষুধ কিন্তু অনেক পাওয়ারফুল। টিবি না হলে আপনি অনেকগুলো রোগের কথা মেনশন করেছেন, যে রোগী আছে সেগুলো চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রচুর টিবির মানে অযথা চিকিৎসা দেওয়া হচ্ছে। অবশ্যই, এবং সেটা প্রিভেন্ট করতে হলে যেটা আমাদের দরকার সঠিক রোগ নির্ণয় এবং সেভাবে চিকিৎসাটা খুব বেশি নিশ্চিত হতে হবে। জি, আপনি চিকেন পক্সের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন, যেহেতু এই রোগটা এখন অনেক বেশি হচ্ছে বাচ্চাদের, সো চিকেন পক্সের ব্যাপারে কি জানাতে চান আমাদের দর্শকদের? আসলে বসন্তকালের শেষের দিকেই স্যার যেমন বলছিলেন যে মিজলস, চিকেন পক্স এই রোগগুলো বেশি হয়, এবং স্যার অলরেডি বলেছেন যে চিকেন পক্স রোগের কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি। একদম দেখা যায় যে শুধু গায়ে দানা দানা হচ্ছে পানি ফোড়া যেটা ওঠে, সেটা ছাড়াও কিন্তু ভেতরেও এরকম পানি ফোড়া ওঠে, যেমন আমাদের খাদ্যনালী, শ্বাসনালী সব জায়গায় এরকম সমস্যা হয়। দেখা যায় যে বাচ্চারা খেতে পারে না, তারপরে তাদের হচ্ছে অনেক বেশি জ্বর থাকে, যার জন্য তারা খুব অস্থির হয়ে যায়। এই সব সমস্যাগুলো থেকে আবার পরবর্তীকালে দেখা যায় তাদের নিউমোনিয়া হয়, যেটা খুব মারাত্মক নিউমোনিয়া। অনেকের দেখা যায় যে একদম নিউমোনিয়ার পরেও এর কনসিকুয়েন্সগুলো থেকে যায়, যেমন বারবার শ্বাসতন্ত্রের সমস্যা হয়, ডায়রিয়া হতে পারে এই সময়। তো আমরা আসলে বাচ্চাদেরকে বলবো যে চিকেন পক্স যদি হয় ভয় পাবার কিছু নেই, তবে তাদেরকে স্বাস্থ্যকর খাবার দিতে হবে। যেমন স্যার বলেছেন প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, দুধ, ডিম, কলা, তারপরে মাছ, মাংস এগুলো তারা খাবে। সাথে তারা মানে ফল, ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে এবং একই সাথে ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো সেগুলো তাদেরকে দিতে হবে। এবং চিকেন পক্স এবং মিজলসের পরে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে চোখে কিছু সমস্যা দেখা যায়, যেমন পরবর্তীকালে সে কারণে রাতকানা রোগও হতে পারে। তো ভিটামিন এ সাপ্লিমেন্টেশন আমরা প্রায়ই দিয়ে দিই। আর ভিটামিন এ সাপ্লিমেন্টেশন ছাড়াও তারা কিন্তু বিভিন্ন খাবারে ভিটামিন এ পেতে পারে, যেমন পাকা কলাতে তারা ভিটামিন এ পেতে পারে, তারপরে হচ্ছে পাকা পেঁপেতে পাওয়া যায় প্রচুর পরিমাণ ভিটামিন এ, গাজরে পাওয়া যায়। অনেক বাচ্চার অবশ্যই গাজরে অ্যালার্জি থাকে, এই জন্য আমরা একটু বলি যে গাজরটা খাওয়ানোর সময় একটু খেয়াল করবেন। তাছাড়া এই যে কিছুদিন পরে আম আসবে, পাকা আমেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। সুতরাং বাচ্চাদেরকে আমরা যদি এরকম স্বাস্থ্যকর ফল যেগুলো আছে এবং সিজনাল ফল সেগুলোতে যদি অভ্যস্ত করে দিই এবং খাবার তালিকার মধ্যে যদি আমরা শাকসবজি প্রচুর পরিমাণে রাখি, তাহলে এই ঘাটতিগুলো পূরণ হয়ে যায়। এবং একই সাথে যদি চিকেন পক্স অনেক বেশি হয়, দেখা যায় যে অনেক বেশি পানি গোড়া উঠে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু অ্যান্টিভাইরাল এবং কিছু অ্যান্টিবায়োটিকও দিয়ে দিই, তবে সেটা নির্ভর করবে বাচ্চার কন্ডিশনের ওপরে। সেই জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই ভালো।
আর আরেকটা এই যে জিনিস আমি একটু মানে সংযুক্ত করব যে উনি শুধু চিকেন পক্সের কথা বলেছেন, মিজলসের পরে কিন্তু নিউমোনিয়া নিয়ে আমার কাছে প্রচুর রোগী আসে, এক নম্বর কথা। আর মাম্পস যখন হয়, মাম্পস তো আপনার সবাই, আমার অভিজ্ঞতা আছে, তো মাম্পস হলে তাকে মানে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক যদি মনে করেন এক কোর্স স্টেরয়েড দিয়ে দিবেন, কারণ দেখা যাবে মাম্পস নিজে নিজে হয়তো ভালো হয়ে যাবে, ভাইরাল ইনফেকশন, কিন্তু পরবর্তী সময় ছেলেদের দেখা যাবে অর্কাইটিস, টেস্টিসে ইনফ্লামেশন হচ্ছে, অর্কাইটিস ডেভেলপ করছে, বা মেয়েদের উফরাইটিস হচ্ছে। এই অর্কাইটিস এবং উফরাইটিসের ফলে বড় হলে দেখা যাবে যে ফার্টিলিটিতে প্রবলেম হচ্ছে, ইনফার্টাইল হয়ে যাচ্ছে। সুতরাং এগুলো কিন্তু ছোটবেলায় যখন এই মিজলস, কমিউনিকেবল ডিজিজগুলি, মিজলস, মাম্পস, চিকেন পক্স, এগুলো কিন্তু খুব ভালো মতো চিকিৎসা করতে হবে। এগুলোকে যে ভাইরাল ডিজিজ একটা টাইম লিমিটিং একটা ব্যাপার, এমনি নিজে নিজে হয়তো সেরে যাবে, তো সেরে যাবে, কিন্তু এর ভবিষ্যৎ জটিলতা, যেমন ব্রঙ্কাইটিসের কথা বললাম, উফরাইটিস, তারপরে অর্কাইটিস, এগুলো যদি না হয় এবং পরবর্তী ইনফার্টাইলেশন না হয়, সেগুলোর দিকে, ভবিষ্যতের দিকেও কিন্তু ডাক্তারকেও যেমন সচেতন হতে হবে, অভিভাবককেও সচেতন হতে হবে। অবশ্যই, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেহেতু একটা সিম্পল ট্রিটমেন্টে কিন্তু তার ফিউচার অনেক লাইফকে হ্যাম্পার করছে, এরকম সিচুয়েশন আমরা প্রিভেন্ট করতে পারছি। আর চিকেন পক্সের ব্যাপারে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এই রোগটা ছোঁয়াচ্ছে কিনা, এবং এটা তো সোশ্যাল অ্যাওয়ারনেস কতটুকু দরকার, যেহেতু এটা স্কুল গোয়িং বাচ্চাদের বেশি হয়ে থাকে। আমাদের ভাইরাল ডিজিজগুলো মোটামুটি সবই ছোঁয়াচে রোগ। তো আমরা সাধারণত বলি যে চিকেন পক্স হলে যতক্ষণ পর্যন্ত মানে আমরা বলি যে ক্রাস্টিং না হয় ততক্ষণ পর্যন্ত সে বাসায় থাকবে, এবং সাধারণত দেখা যায় যে 7 থেকে 10 দিন সময় লাগে। তবে চিকেন পক্স আমার মানে পানিগুঁড়া বের হওয়ার আগে, মানে ভেসিকলগুলো বের হওয়ার আগেই দেখা যায় যে 7 দিন পর্যন্ত যখন ওরা কন্ট্যাক্টে আসে তখন অলরেডি তারা একজন আরেকজনকে ছড়িয়ে দেয়। তো এইভাবেই দেখা যায় সব বাচ্চাগুলোর ছড়িয়ে যায়। তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে আমাদের চিকেন পক্স দেখা যাওয়ার সাথে সাথেই আমরা বাচ্চাগুলোকে আইসোলেট করে দিব, কমপক্ষে 2 সপ্তাহ আমরা বলি যে বাসায় থাকবে তারা। আর আরেকটা প্রশ্ন কি করেছিলেন? জি, এটার জন্য সোশ্যাল অ্যাওয়ারনেসটা কতটুকু দরকার? সোশ্যাল অ্যাওয়ারনেস হচ্ছে আমরা বাচ্চাকে আলাদা করে রাখবো, আলাদা ঘরে রাখবো, প্রয়োজন হলে মশারির নিচে রাখবো, আর অন্য বাচ্চাদেরকে এই সময় দূরে রাখতে হবে। চিকেন পক্সের কিন্তু এখন ভ্যাকসিন পাওয়া যায়, আমরা কিন্তু ভ্যাকসিন বাচ্চাদেরকে দিতে পারি, সেক্ষেত্রে ওই যে কমপ্লিকেশনগুলোর যে কথা বললাম সেগুলো কমে আসে। তবে চিকেন পক্স হবে না এই কথা বলা যাবে না, 5 থেকে 10% বাচ্চাদের চিকেন পক্স হয়, ভেসিকলও হয়, অনেক বেশি পরিমাণে হচ্ছে ওই পানিগুঁড়ো উঠে যায়, কিন্তু তারপরেও কমপ্লিকেশন থেকে আমরা বাচ্চাদের রক্ষা করতে পারি। আমরা সাধারণত 1 বছরের পরেই আমরা চিকেন পক্সের ভ্যাকসিন দিয়ে যাই। সুতরাং অভিভাবকরা যদি চিকেন পক্সের ভ্যাকসিনটা নিয়ে নেন তাহলে হয়তোবা তাদের বাচ্চারা সুস্থ থাকতে পারবেন, এবং পরবর্তীকালে যে সমস্যাগুলো অ্যারাইজ করে, যেমন স্যার বললেন যে ব্রঙ্কোনিউমোনিয়া হতে পারে, হ্যাঁ, এই ধরনের সমস্যা থেকে সে রেহাই পাবে। জি, আরেকটা প্রবলেম যেটা দেখা যায় যাদের পক্স রোগ হচ্ছে, ইচিং এবং স্কিনে একটা পিগমেন্টেশন হয়ে যাওয়ার যে প্রবলেমটা, সেটা কিভাবে প্রিভেন্ট করা যায় ওই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং ডক্টর মানিফা আফরিন। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে অ্যালার্জির বিষয়টা নিয়ে। খুবই কমন একটা প্রবলেম, স্পেশালি আমাদের দেশে। কিছু তো জন্মগত বিষয় থাকে এবং এনভায়রনমেন্টাল ইফেক্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অ্যালার্জির জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য। সো বিশেষজ্ঞ হিসেবে অ্যালার্জি সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। অ্যালার্জি মানে কি, এটাকে জানতে হবে। অ্যালার্জি, শরীর তো কথা বলতে পারে না, শরীরের কোনো ভাষা নেই। আমাদের নিজের ভাষা আছে, মুখ দিয়ে আমরা কথা বলি, কিন্তু শরীরে কোনো ভাষা নেই। এখন কোনো একটা অ্যালার্জেন, সেটা বেগুন হতে পারে, সেটা সে অনেক কিছু আছে, বৃষ্টি সিম আছে, ডাস্ট হতে পারে, হাউস মাইট হতে পারে, অনেক কিছু আছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ। তো এগুলো কারো জন্য সেটা অ্যালার্জেন হিসেবে শরীর ঢুকছে। এখন শরীর তো বললাম যে কথা বলতে পারে না, শরীর কথা বলবে তার বহিঃপ্রকাশ দিয়ে। সেটা কি, আপনি বেগুন খেলেন, বেগুনের প্রতি আপনার অ্যালার্জি আছে, তখন সেগুলো দেখা যাচ্ছে চাকা চাকা র্যাশ বেরিয়ে গেছে। কারো যার এক্সিমা আছে, এক্সিমা বেরিয়ে গেছে, তারপরে চোখ লাল হয়ে গেছে, সর্দি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, এবং যার হাঁপানি আছে, হাঁপানিটা বেড়ে গেল, প্রচণ্ড শ্বাসকষ্ট। সো অ্যালার্জি হচ্ছে যে আপনার শরীর যেটা চাচ্ছে না সেটা জোর করে চাপিয়ে দিচ্ছেন, সেটা শরীর প্রত্যাখ্যান করছে, তার নামই হচ্ছে অ্যালার্জি। তো
অ্যালার্জি তো অনেক কারণে হতে পারে। আমাদের দেশে যেটা মানে অ্যাজমা তো একটা অ্যালার্জিক, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক ডিজিজ, এটাকে নামই হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। অ্যাজমার আরেক নাম হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। যদিও অ্যালার্জি ছাড়াও অন্যান্য কারণেও অ্যাজমা হতে পারে, সেটা আমি আর পরে যদি আপনি জিজ্ঞেস করেন বলবো। তখন যদি কোনো কারণে, সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা হচ্ছে জেনেটিক, এবং জেনেটিক যেগুলো চাইল্ডহুড অ্যাজমা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক হচ্ছে। সেটা হাউস ডাস্ট মাইটটা খুব ইম্পর্টেন্ট। ঘরের মানে কোনা টোনা সব কিছুতে মানে বা ঘরে এই কার্পেটের মধ্যে হয়তো প্রচুর মাইট রয়ে গেছে, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো আপনার নাক দিয়ে শ্বাসনালীতে ঢুকে অতি সংবেদনশীলতা সৃষ্টি করছে, শ্বাসনালীগুলো সরু হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বা চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, তারপরে সারা শরীরে চাকা চাকা র্যাশ বেরিয়ে গেছে, এক্সিমা হয়ে গেছে। এক্সিমাও কিন্তু একটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন। আমরা দেখেছি যার এক্সিমা আছে তার অ্যাজমাও আছে, বেশিরভাগ ক্ষেত্রে কোএক্সিস্টেন্ট একটা ডিজিজ। তো অ্যালার্জি দূর করার জন্য অনেকে ভ্যাকসিন মানে প্রয়োগ করতে চান। আমি বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে যদিও অ্যালার্জিক প্যানেল টেস্ট করে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো গরুর মাংস তার অ্যালার্জি এসছে, কিন্তু সে গরুর মাংস খেলে তার অ্যালার্জি হচ্ছে না। তো ইন ভিট্রো আপনি তো একজন ডক্টর, খুব নাম করা ডক্টর, ইন ভিট্রো এন্ড ভিভো বলে একটা কথা আছে, যে সব কিছু কিন্তু দেখা যায় যে কালচারে এসেছে কিন্তু এটা মানে কাজ করছে না। তো এরকম যে অ্যালার্জিক ভ্যাকসিন দিয়ে এটা বাংলাদেশের প্রেক্ষিতে একটা বিলাসিতা মাত্র, অযথা টাকা ব্যয় করা। আপনি রোগীর কাছ থেকে জেনে নিন না কেন যে আপনার কোন কোন খাবারে অ্যালার্জি হচ্ছে, সেগুলো আপনি খাবেন না। আপনি ঘরের কার্পেটটা সবসময় পরিষ্কার রাখুন, ঘরে বেশি ফার্নিচার রাখবেন না যাতে ধুলাবালি না জড়ায়, সবসময় ঘরটা পরিষ্কার রাখুন যাতে হাউস ডাস্ট মাইটটা ডেভেলপ না করে। সবচেয়ে একটা কথা মনে রাখবেন, বাইরের যে ধুলা ঘরের ধুলার চেয়ে ভালো। ঘরের যে ধুলাগুলি আছে সেগুলোতে প্রচুর মাইট আছে। একটা মশারি আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন, মশারিটা ধুচ্ছেন না, রোদ্রে দিচ্ছেন না, বা মানে শীত আসলো আপনি বাক্সবন্দি কাপড় যেটা গত বছর রেখেছিলেন সরাসরি লন্ড্রিতে না দিয়ে বা ঘরে গরম পানি দিয়ে মানে সাবান দিয়ে না ধুয়ে রোদ্রে না শুকিয়ে আমরা সরাসরি গায়ে চড়িয়ে দিলেন, আপনি দেখা যাচ্ছে যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তার মানে দুটো বিষয় একটু গুরুত্ব দিয়ে দেখা, যে কেউ যদি আইডেন্টিফাই করতে পারে কি কি কারণে তার অ্যালার্জিক রিঅ্যাকশনটা হচ্ছে। রোগী বলে দিবে যে এইটা খেলে, অনেকের আছে কাঁচা মরিচ খেলে তার শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের গরুর দুধ খেলে শ্বাসকষ্ট হচ্ছে। সে রোগী এর জন্য আলাদা করে অ্যালার্জিক প্যানেল টেস্ট করার দরকার নেই। আর ভ্যাকসিন তো মানে সেটা হয়তো হেল্প করছে, বাট নিজে যদি আইডেন্টিফাই করতে পারেন সেটা আরো ভালো। ভ্যাকসিন আমি বারবারই কথাটা বলি যে আমাদের দেশের প্রেক্ষিতে ভ্যাকসিন হচ্ছে একটা বিলাসিতা। এগুলো থাইল্যান্ড থেকে আসে, এগুলো ওদের দেশে হতে পারে, আমাদের দেশের জন্য এই ভ্যাকসিন আমি একদম নিষেধ করি। কারণ এই ভ্যাকসিন দিয়ে দেখিয়ে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন হয়ে কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। সুতরাং এগুলো না করাই ভালো। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু সেম বিষয়টা জানতে চাই, এই যে অ্যালার্জির বিষয়টা, আমি শিওর বাচ্চাদের অনেক প্রবলেম হয়, যেহেতু আমার কাছে মহিলারা আছে, তাদের অনেক বাচ্চাদেরই কিন্তু এরকম অ্যালার্জির প্রবলেম দেখি, মহিলাদেরও দেখতে পাই। সো এই বিষয়টা নিয়ে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি আপনার কিছু বলার আছে কিনা অ্যালার্জি বিষয়টা নিয়ে? স্যার তো ইন ডিটেলস বলেছেন যে অ্যালার্জি অনেকগুলো কারণে হতে পারে, যেমন ঘরের যে ধুলোবালি আছে, মাইটস আছে, এগুলো থেকে হয়, খাবার থেকেও হয়, তবে খাবারের পরিমাণটা কিছুটা কম। অন্যান্য যে মাইটসগুলো এগুলো থেকে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ ওরা ধুলোবালি নাড়ে, দেখা যায় ঘরের কোনায় চলে যাচ্ছে, সেখান থেকে ধুলোবালি নাড়ছে। তো মোটামুটি যদি আমরা ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারি, তারপরে সপ্তাহে সপ্তাহে পর্দাগুলো ধুতে পারি, বিছানার চাদর, মশারি যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করছি সেগুলো যদি একটু ঘন ঘন পরিষ্কার করা হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা কমে যায়। তবে ইদানিং যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ক্যাবিস নামক একটা রোগ, যে বাচ্চাদের এবং মায়েদের সাথে সাথে দেখা যাচ্ছে যে বাসার যারা আছে সবাই কম বেশি এফেক্টেড হচ্ছে। বিশেষ করে যে গত ঈদের সময় যারা বাড়ি গিয়েছেন তাদের ক্ষেত্রে এটা হয়েছে যে বাসায় হয়তো কারো একজন আত্মীয় স্বজনের ছিল এবং পুরো পরিবার, ইভেন বাচ্চা যত ছোট ছোট আছে তাদের সবার এরকম স্ক্যাবিস নিয়ে এসেছে। স্ক্যাবিস যে হাতের মধ্যে ছোট 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 দানা হয় প্রথমে, তারপরে সমস্ত শরীরে, বিশেষ করে ছোট যেগুলো বাচ্চা, যেমন হচ্ছে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে যে বাচ্চা, ওদের স্ক্যাবিসগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সহজে ভালো হচ্ছে না। আমরা নর্মাল যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি দেখা যায় তাতে ভালো হচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে আমরা শুধু বাচ্চাকে হয়তো ট্রিটমেন্টটা দিচ্ছি, বাসার সবাই সেই ট্রিটমেন্টটা নিচ্ছেন না। তো সেই ক্ষেত্রে যারা বাসায় আছেন এবং যারা তাদের হেল্পিং হ্যান্ড আছেন সবাইকেই একইভাবে চিকিৎসাটা নিতে হবে, এবং সাথে কখনো কখনো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি কিছু জিনিস মেনটেনও করতে হবে। যেমন ধরেন তারা কিছু স্পেসিফিক সাবান ব্যবহার করতে পারে, যেগুলো এখন আমরা সপ্তাহ 2-এর মতো দিয়ে দিই। আর কিছু কিছু ক্ষেত্রে আবার
মুখেও কিছু ওষুধ দিতে হয়, কারণ এত বেশি হয়ে যায় যে বাচ্চাগুলো আর সুস্থ হতে চায় না। তো এই স্ক্যাবিসের আবার কিছু সমস্যা আছে, যেমন দীর্ঘদিন যদি এই স্ক্যাবিস থেকে যায় তাহলে কিন্তু তাদের কিডনি, হার্ট এগুলোতেও আবার পরবর্তী যে জটিলতা সেগুলো দেখা দিতে পারে। এবং সেই জটিলতাগুলোর মধ্যে একটা আছে, যেমন হচ্ছে আপনার এজিএন বলি আমরা, এটা খুবই মারাত্মক একটা জটিলতা। অনেক সময় কথা যেটা বলেছেন, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কার্ডিয়াক কিছু প্রবলেম হয় যেগুলো দীর্ঘস্থায়ী হয়ে যায়। এই সমস্যাগুলোর আসলে প্রাথমিক চিকিৎসাটা খুবই জরুরি। সেই জন্য আমি সবাইকে পরামর্শ দিব, যদি আপনাদের এরকম হঠাৎ করে চুলকানি অথবা গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায় তাহলে অবশ্যই ট্রিটমেন্ট নেবেন এবং মানে যেটা প্রয়োজন সেই চিকিৎসাটাই নেবেন। জি অবশ্যই। আর যেটা আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, যেহেতু চিকেন পক্স নিয়ে কথা বলছিলাম, ইচিং নিয়েও কথা হচ্ছে, সো যেটা দেখি যে বাচ্চাদের তো স্কিন খুব সেনসিটিভ একটা বিষয়, এবং যেটা একটা ভিজিবল একটা চেঞ্জ হচ্ছে, ইচিং হচ্ছে, দাগ হচ্ছে, এটা প্রিভেন্ট করা যায় কিনা বা এটার কেয়ার কিভাবে করতে পারেন প্যারেন্টসরা? আসলে বাচ্চাদের একটু চুলকানি হলেই ওরা আঙ্গুল দিয়ে ঘষাঘষি করে, নখের দাগ হয়ে যায়, সেটা থেকেই দাগটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা কিছু লোশন ব্যবহার করতে দেই। সেই লোশনগুলো যদি বারবার ব্যবহার করা যায় তাহলে চুলকানিটা কম হয়। আর দাগের ক্ষেত্রে আসলে সাধারণত পুঁজ না হলে দাগ হয় না চিকেন পক্সে, তবে কারো কারো ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী দাগ থাকতে পারে, অনেকের 1 থেকে 2 মাস লাগে দাগটা চলে যেতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দাগ চলে যায়। তবে অনেক ক্ষেত্রে আমরা যে ডাবের পানিটা ইউজ করতে বলি, তাতে কিছুটা মেডিকেশন হয়। আর যদি খুব বেশি হয় তাহলে আর্টিফিশিয়াল কিছু মেডিকেশন আমাদের আছে যেগুলো দিতে হবে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। জি, অনেকে যে নিমের পানি বা ডালটা ব্যবহার করে থাকেন চুলকানির জন্য, এটা আসলে কোনো হেল্প করে কিনা? নিমের পানি খুবই আরামদায়ক, কারণ গরম পানির মধ্যে যখন নিম পাতা ফুটানো হয় তারপরে ঠান্ডা করে সেটা গোসল করানো হয়, তাতে বাচ্চারা খুব আরাম বোধ করেন। এটাও ওয়ান টাইপ অফ ন্যাচারাল মেডিকেশন হিসেবে কাজ করে। আর মসুরের ডাল কিংবা অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা ইউজ করি, সেগুলোর মধ্যে হচ্ছে অনেক সময় গায়ে লেগে থাকে। তো আমরা চিকেন পক্সের বাচ্চাদের এই ডালগুলো যখন লেগে থাকে তখন ওখানে আবার দেখা যায় যে অন্যান্য জীবাণুও আসতে পারে, সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যেতে পারে। সুতরাং আমরা এমন কিছু দেব না যেটা আমাদের শরীরের সাথে প্রলেপ আকারে থাকবে। তাদেরকে নরমালি আমরা গোসল দেব, হ্যাঁ প্রতিদিন গোসল দেব। আগে তো আমরা আসলে সাবান ব্যবহার করতাম, এখন গোসলে তো বাচ্চাদেরকে বাথ সোপ ব্যবহার করতে পারে। সুতরাং এই বাথ সোপ দিয়ে গোসল করালেও কোনো সমস্যা হবে না, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা মানে যতটা সম্ভব মেনটেন করতে হবে এবং বাচ্চাকে প্রচুর পরিমাণ পানি, ফল এগুলো খাওয়াতে হবে, তাহলে দাগের পরিমাণটাও অনেকটা কমে আসবে। জি, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু স্কিন ইরিটেটেড রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি, বাচ্চাদের ক্ষেত্রে যখন ডাইপার বা এগুলো পরানো হয়, এই যে র্যাশগুলো তৈরি হয়, এগুলোর কেয়ারগুলো আসলে কিভাবে করতে পারেন? কারণ এটা খুব কমন একটা প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি। ডাইপার র্যাশ আসলে আমরা একদম নবজাতক থেকে শুরু করে যে বয়স পর্যন্ত তারা ডাইপার ইউজ করে, ইভেন যারা মানে বয়স্ক মানুষ ডাইপার ইউজ করেন তাদেরও এরকম সমস্যা আমরা দেখি। তো ডাইপার র্যাশের মেইন কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়াটা খুব গরম এবং আর্দ্র টাইপের। তো অনেকে দেখা যায় যে ডাইপারটা 3 থেকে 4 ঘন্টা পর পর চেঞ্জ করেন না, অনেকে দেখা যায় দীর্ঘ সময় রেখে যায়, তারপরে ওর মধ্যে পটি করে, যেটা আসলে ওখানে খুবই অস্বাস্থ্যকর। তো এই ব্যাপারে হচ্ছে সবসময় ডাইপারটা 2 থেকে 3 ঘন্টা পর পরই পারলে চেঞ্জ করতে হবে, এবং পটি করার সাথে সাথেই সেটা চেঞ্জ করে দিতে হবে, সেটা 10 মিনিট 15 মিনিট যাই হোক না কেন। আর সব সময় ডাইপারটা খোলার পরে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিতে হবে। আমাদের অনেকের আবার কেমিক্যাল যেসব ওয়াইপস আছে সেগুলোতে মানে কিছু কিছু সমস্যা হয় কিছু কিছু বাচ্চার, তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো মানে ওয়াটার বেসড ওয়াইপস আছে সেগুলো ইউজ করতে পারি। এবং সবচেয়ে ভালো হচ্ছে বাচ্চাকে জাস্ট ডাইপারটা খুলে দেওয়ার পরে তাকে খুব সুন্দর করে পানি এবং সাবান যাই ব্যবহার করি আমরা ক্লিন করে দিব, কিছুক্ষণ ড্রাই করে আবার প্যাম্পার্সের মধ্যে কিছু পাউডার আছে, ডাইপার পাউডার, সেগুলো ইউজ করলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তবে যে বাচ্চাদের অ্যালার্জিক টেন্ডেন্সি বেশি আছে ওদের ডাইপার র্যাশটা খুব বেশি হয়। জি, মানে হাইজিন মেইনটেইন করাটা এখানে অনেক ইম্পর্টেন্ট। জি, সেটা হচ্ছে বাংলাদেশের যে শিশুদের মানে আমাদের এইসব কান্ট্রির যে কৃমির প্রকোপ খুব বেশি হয়, এটাও কিন্তু অ্যালার্জিক একটা বহিঃপ্রকাশ হয়। এবং কৃমির অনেক যে বিশেষ করে যে কেঁচো কৃমি যেগুলো আছে সেগুলো তো অনেক বেশি থাকে, যারা অস্বাস্থ্যকর যেসব শিশু অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, অস্বাস্থ্যকর খাবার খায়, সে দেখা যাচ্ছে কৃমির থেকে কিন্তু কৃমির জীবনচক্রের একটা পর্যায়ে সে কিন্তু ফুসফুস অতিক্রম করে, তখন কিন্তু দেখা যায় একদম তীব্র শ্বাসকষ্ট দেখা যায়, একদম টিপিক্যাল অ্যাজমার মতো দেখা যায়। তো শিশুকে যদি 5 মাস বা 6 মাস পর পর
বাসার সবারই একসাথে কৃমিনাশক ওষুধ খাইয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ভালো থাকে। স্কিন যেমন ভালো থাকে, তার শ্বাসকষ্ট হবে না, তার পেটে ব্যথা হবে না, তার লুজ মোশন হবে না। এই জন্য কৃমির ওষুধটা একদম রুটিনলি শিশুকে 6 মাস পর পর, বা শিশু বিশেষজ্ঞ ডক্টর পারভিন আছেন, মানে রেগুলারলি মানে শিশুকে এবং বাসার সবাইকে একসঙ্গে ডিওয়ার্মিং স্যার, করে আপনাকে দিতে একদম হবে। লাস্ট প্রশ্ন তাহলে করছি, কিন্তু- আমরা অনুষ্ঠানে একদমই শেষের দিকে, সেটা হচ্ছে যেহেতু আজকে পরিবেশগত প্রভাবটা নিয়ে কথা বলছি, রেসপিরেটরি রোগীদের ক্ষেত্রে অবশ্যই এটার ইফেক্টটা তো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি স্মোকিং বা যারা সিগারেট খাচ্ছেন বা ভেপিং এর এখন একটা টেন্ডেন্সি আছে, খুব ছোট করে বলতে হবে এটা প্রিভেন্ট করার জন্য বা এটা থেকে সতর্ক থাকার জন্য দর্শকদের কি আমি বলতে চান? সব অনুষ্ঠানের শেষেই স্মোকিং নিয়ে কথা বলতে পছন্দ করি, কারণ স্মোকিং এমন একটি বদভ্যাস, যে বদভ্যাসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বক্ষ ব্যাধি এবং কি হার্ট অ্যাটাক পর্যন্ত ঘটতে পারে। যারা যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে, মারা গেছেন, তাদের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, যারা সিওপিডিতে আক্রান্ত তাদের ইতিহাস যদি ঘেঁটে দেখেন, সবই ধূমপানের কালো ধোঁয়ার ইতিহাসে ভরা। সুতরাং ধূমপান ত্যাগ করতে হবে, কারণ ধূমপানের মধ্যে 40টি ক্যান্সার তৈরির উপাদান থাকে একটি স্টিকে। সুতরাং একজন মানুষ যদি ধূমপান না করে, তার সিওপিডি হবে না, তার হার্ট অ্যাটাক হবে না, তার লাং ক্যান্সার হবে না, এবং অনেক ফুসফুসটা অনেক নির্মল, অনেক সুন্দর থাকবে, অনেক স্বাস্থ্যকর থাকবে। একটা অধূমপায়ের ফুসফুস যদি আমরা দেখেন আর একটা ধূমপায়ের ফুসফুস দেখেন, কালো কুচকুচা হয়ে গেছে। সেই জন্য ধূমপান ত্যাগ করতেই হবে। জি, আর অবশ্যই। ধূমপান অনেক রোগের জন্ম দেয়। এখন বলা হয় কিডনি ডিজিজের জন্য ধূমপান দায়ী, সুতরাং ধূমপান ত্যাগ করতে হবে। অবশ্যই, এবং এই যেটা আপনি বলেছেন, একটা ধূমপান বাদ দিয়ে অনেকগুলো রোগের ঝুঁকি অনেকগুলো থেকে আমরা রোগের হাত থেকে বাঁচা যায়। স্পেশালি ক্যান্সার জাতীয় রোগ থেকে ক্যান্সার, কিন্তু হার্ট অ্যাটাক পর্যন্ত। জি, অবশ্যই আমরা একদমই অনুষ্ঠানের শেষে। আর দর্শক, আপনাদেরকে যেটা বলতে চাই, এনভায়রনমেন্টাল পরিবর্তনে আমাদের স্বাস্থ্যের সবসময় একটা প্রভাব থাকে, সেটা আমরা খুব সহজেই কন্ট্রোল করতে পারি, যেভাবে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন। খুব সিম্পল মেথড ফলো করে, যেটা আমরা সবসময় বলি, একটু লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়ার দাওয়াটা ঠিক মতো খাওয়া এবং পলিউশন থেকে নিজেকে প্রিভেন্ট করা। আশা করছি সবাই নিয়মগুলো মানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।